আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাখিল নবম দশম শ্রেণীর তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহ তাআলা যেন তোমাদের সকলকে যেন সুস্থ এবং ভালো রাখেন। তো আসো, আমরা যারা দাখিল নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আছে, সেটা হচ্ছে আরবি দ্বিতীয় পত্র। আর যেটা কিনা টোটালি আরবি টু আরবি এবং অ্যান্সারও করতে হয় আরবি টু আরবিতে। তবে যতটুকু আমি আমার পড়াশোনার জীবন থেকে জেনে এসেছি এবং শুনে এসেছি, গ্রামে যারা পড়াশোনা করো মাদ্রাসাতে তারা অনেকে বাংলাতেও লিখে দাও। কিছু করার নেই। বাংলাদেশে সিস্টেম অনুযায়ী অ্যা শিক্ষকেরা দেখা যায় এই ব্যাপারটা তেমন একটা সিরিয়াস হিসেবে নেন না। তারপরও পাস করিয়ে দেন। বাট কিন্তু এটার অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে আরবি টু আরবিতে লেখা। যেহেতু বইটা আরবিতে দেওয়া হয়েছে। আর এই ব্যাপারটা যখন আমরা বড় হয়ে বড় ক্লাস ফাজিল কামিল কমপ্লিট করে ফেলি, এরপরে যখন বাস্তব জীবনে যাই, চাকরি-বাকরি কোনো একটা মানে সাইডে যাই, তখন কিন্তু ওই ব্যাপারটা কিন্তু আমাদের সামনে চলে আসে যে, আমার ছোটবেলার যে বেসিক গুলো ছিল, সেই বেসিক গুলোকে কিভাবে কাজে কিভাবে ইউজ করেছি এবং কিভাবে শিখেছি। তখন কিন্তু সেটার প্রমাণ আসে। তো যাই হোক, কথা এগুলো না বাড়াই। আমি যে উদ্দেশ্যে এখানে তোমাদের সামনে আসছি সেটা হচ্ছে এই ক্লাসের এখন যে ক্লাসটা তোমাদের নিচ্ছি সেই ক্লাসের পূর্বে একটা ক্লাস দিয়েছিলাম। সেখানে ছিল থিওরিটিক্যাল পার্ট যেটাকে বলা হয়। থিওরি বিষয় নিয়ে কথা বলেছি। সেখানে ছিল ইলমুস সরফের ১ম অধ্যায়ের যত আলোচনা ছিল বিস্তারিত আলোচনা এবং প্রশ্ন সম্পর্কে কিছু ধারণা দিয়েছি। যাই হোক, আমি আরো সিদ্ধান্ত নিলাম যে তোমাদের এই দেখা যায় অনেকে এত কিছু বলার পরেও তোমাদের ভিতরে একটা অলসতা থেকে যায়। কারণ আমি নিজেও এটা ছাত্র জীবনে দেখেছি। আমরা একসাথে পড়াশোনা করেছি যারা, অনেকের ভিতরে এটা থেকে যায়। আরবি দ্বিতীয় পত্র এখানে সায়েন্সেও যারা আছো বা আর্টসেও যারা আছো, সামনে তো কমার্স ও আর্টস মাদ্রাসায় আসবে এবছর ২৬ সাল থেকে। তো দেখা যাবে যে এদের ভিতরে এই ব্যাপারটা থেকে যাবে যে আরবি দ্বিতীয়টার ব্যাপারে ভালো লাগে না। তো এখানে এটা আরবি টু আরবিতে এই কারণে আরকি এটাকে অনীহা করে স্কিপ করার চেষ্টা করো তোমরা। তো আমি চাই যে এই ব্যাপারটা তোমাদের ভিতরে যেন না হয়। তোমরা যেন পরিপূর্ণরূপে শিখে সামনে এগোতে পারো। এজন্য আমি আজকে যে কাজটা করব সেটা হচ্ছে প্রবলেম প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ এই ১ম অধ্যায়ের চ্যাপ্টার শেষে যে আরবি দ্বিতীয় পত্র, সেই আরবি দ্বিতীয় পত্রের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে? আর তার আগে তোমাদের যেটা, তোমরা অবশ্যই নবম দশম শ্রেণীতে উঠে গেছো যারা পড়ছো, অবশ্যই তোমরা এখন মোটামুটি বুঝার বয়স হয়েছে। আর তোমরা জানো কোন একটা জিনিস অর্জন করতে হলে ধৈর্য ধারণ করতে হয়। তোমাদের যদি ধৈর্য না থাকে এবং ধৈর্য না ধরে এই ভিডিওটা না দেখো, তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে কিছুই শিখতে পারবে না। শুধু টেনে, টেনে দেখলে কিছুই শিখবে না। যে স্যার বলতে পারেন, "স্যার এতে তো আপনার অ্যা মানে অ্যা YouTube এর ইনকাম হবে এইটা" ওইগুলো আশা আমি এখানে করার জন্য আসিনি। যে এখানে তোমাদের মূলত উদ্দেশ্য আসছে শেখানোর জন্য। ঠিক আছে? এই ব্যাপারগুলো থাকা দরকার। কারণ দেখা যায় জেনারেল লাইনে যারা পড়াশোনা করে এদের জন্য প্রচুর টিচার আছে অনলাইনে। কিন্তু প্রত্যেকটা বিষয় ভেঙে, ভেঙে বলে। কিন্তু আরবির ক্ষেত্রে এগুলো খুবই কম। খুবই হাতে গোনা কিছু। আর থাকলেও যদি থেকে থাকে তাহলে একটু ডিফারেন্ট সেগুলো আমি কম বেশি দেখার চেষ্টা করেছি। তো আমি চাচ্ছি যাতে করে তোমাদের পুরো বিষয়টা নিয়ে কাজ করি। সেটাও একটু চাচ্ছি আমি ভিন্ন আঙ্গিকে। তো চলো আমরা কথা না বাড়াই। কথা অনেক বললে বলা যাবে। এখন তোমরা একটু ধৈর্য ধারণ করে দেখবে। তো এখানে তোমাদের যে আরবি দ্বিতীয় পত্র যে বইটা আছে, সেই আরবি দ্বিতীয় পত্র বইয়ের ১ম যে অধ্যায়টা ইলমুস সরফের যে চ্যাপ্টারটা আছে, সেই ইলমুস সরফের চ্যাপ্টারে আমি ১ম অংশের কিন্তু এখানে ভিডিও দিয়ে দিচ্ছি। এই প্লেলিস্টে যদি দাখিল নবম দশম শ্রেণীর প্লেলিস্টে ঢুকো তাহলে এখানে পাবে। ঠিক আছে? তাহলে এখানে আমি তারিফে ইলমুস সরফ কাকে বলে, এরপর এগুলো সব ইত্যাদি আলোচনা করেছি। এখন যে কাজটা করব, এখানে তোমার মোট ৩ টা প্রশ্ন আছে। এই চ্যাপ্টারের ভিতরে মোট ৩ টা প্রশ্ন আছে। সেই ৩ টা প্রশ্ন তার ভিতরে আবার একটা আছে আলিফ অংশে আছে ৩ টা প্রশ্ন, বা অংশে আছে একটা প্রশ্ন এবং জিম অংশে আছে একটা প্রশ্ন। তো টোটাল এই ৩ টা প্রশ্ন। অর্থাৎ এই যদি বলি আলিফ অংশ, এই আলিফে আছে মোট ৩ টি। ঠিক আছে? এখানে ৩ টি প্রশ্ন আছে। আর যদি বা বলি, বা অংশে ১ টি আছে। ঠিক আছে? আর যদি জিম বলি, হ্যাঁ? এটাতে ১ টি আছে। তাহলে এখানে ৩ টি কি? ৩ টি প্রশ্ন হচ্ছে এরকম যে, একটা ১ নাম্বারে জানা দেখো ১ নাম্বার দিয়ে দেওয়া আছে যে, "মা হুয়া ইলমুস সরফ লুগাতান ওয়া ইসতিলাহান?"
এই একটা বিষয় বলা হচ্ছে। আরেকটা 2 নম্বরে যেটা আছে তোমরা দেখো তোমাদের বইতে যে উক্তুবু মাইদান ইলমুস সরফ মুমাসসিলান, এটা একটা বলা আছে। 3 নম্বরে বলা আছে কাইফা ইউজানুল কালিমাতু কি জিয়াদাতি মিনাস সুলাসাই মুজাররদ, এই একটা বলা আছে। ঠিক আছে, এই মোট 3টা কোশ্চেন এখানে বলা আছে। তাহলে আর এখানে যদি যাও, এখানে শুধু একটা এবারত উঠিয়ে দেওয়া আছে, যে বলা আছে এবারত না, এখানে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোতে বলছে উংজুর, তোমরা দেখো, ইলাল কালিমাত, কালিমাতের দিকে দেখো, তালিয়াতি নিচে উল্লেখিত মানে শব্দগুলোর দিকে দেখো, সুম্মা খরাজ তারা মানে এরপরে বের করো, ইখতারাতিল কালিমাত, কালিমাগুলো থেকে বের করো, আল্লাতি তাদখুলু, যেগুলো প্রবেশ করেছে, তাহতা আতওয়ারিল হুদুদিল সরফি, যেগুলো হুদুদ মানে সরফের সীমানা বা সরফের ক্ষেত্রের ভিতরে প্রবেশ করেছে, যেই সকল শব্দগুলো, যে সকল এই নিচে যে উল্লেখিত যে শব্দগুলো আছে যেগুলো সরফের অধীনে চলে গিয়েছে, সেই শব্দগুলোকে তোমরা ওখান থেকে খুঁজে বের করো। ঠিক আছে, এটা বলেছে। এই একটা। আরেকটা হচ্ছে শেষের যেটা জিম নাম্বার বলা হচ্ছে বাইগিন আউজানাল কালিমাতি ওয়াকিআতি ওয়াকিআতি ফি হ্যাঁ ফিল আয়াতি তালিয়া, যে নিচে আয়াতটা আছে, যে ঘটনা বিষয়ে আয়াতটা উল্লেখ করা আছে, সেই আয়াতটার ভিতর থেকে তুমি এই ওজন করা যে ফেল আরেকটা মানে যেগুলো ফেলের সাথে ওজন করতে পারবে যে শব্দগুলোকে, সেগুলো বের করো। আমরা সেগুলো এখন দেখব। তো এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের বিষয়। তো আমরা বুঝলাম যে এখানে মোট 3টা পার্ট আছে প্রশ্নের। একটা হচ্ছে আলিফ, আলিফের ভিতর 3টা প্রশ্ন আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বইতে। আমি এখন প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দিব। আর এখানে হচ্ছে 12 নাম্বার, তোমাদের যাতে করে কোনো এই বই সম্পর্কে জানি তোমাদের কোনো ধরনের প্রশ্ন না থাকে। ঠিক আছে, আমি সে ব্যাপারটা করব। আর এখন বলতে পারো যে স্যার, এই যে বইয়ের প্রশ্নগুলো বলেছেন, এখন আমরা গাইডের ভিতর তো দেখি অন্যরকম, যে আলফাতে গাইড আছে কিংবা অন্যান্য গাইড আছে, লেকচার আছে, এগুলোর ভিতরে দেখি অন্যরকম। দেখো, এগুলো কিন্তু দেখে তোমাদের শুধু শুধু মাথা নষ্ট হচ্ছে। আমি বলবো যেটা, তুমি যদি বেসিক বই বুঝো, সরকার তোমাকে বই দিয়েছে, ওই বইটাই যদি তুমি ভালো করে বুঝো, হ্যাঁ, এবং ওই বইটা থেকে যদি তুমি অ্যান্সার করো, তো এখানে টিচাররা আর হানা করার কিছুই নেই। কারণ তোমাকে কি চেয়েছে প্রশ্নে, তুমি ততটুকু উত্তর দিয়েছো, তো এটা হলেই টিচাররা স্যাটিসফাই। ঠিক আছে, যেহেতু এটা থিওরিক্যাল একটা বিষয়, যেরকম অঙ্ক তুমি যতটুকু থাকে এত অঙ্ক, অঙ্ক কিন্তু তোমাকে 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা লিখতে হয় না, যে সৃজনশীল বাংলা টাংলা সমাজের মতো। সে সেই বিষয়টা কিন্তু অঙ্ক না, আরবিও না। ঠিক আছে, থিওরিক্যাল মানে যেগুলো এরকম সংক্ষেপে, যেগুলো থিওরির আকারে অঙ্কের মতো, এই আরবিটা যেরকম থিওরিটা তোমাকে চেয়েছে সেটা তুমি উত্তর দাও, দ্যাটস এনাফ। এখন স্যার বড় পৃষ্ঠা করে বড় করে প্রশ্ন লিখতে হবে, এগুলো হচ্ছে কিছু বোকামি কথাবার্তা আমি বলবো, এগুলো আসলে সঠিক না। হ্যাঁ, যদি তুমি লিখতে বলে, যদি তোমার জানার পরিধি বেশি থাকে তাহলে তুমি লিখতে পারো, কিন্তু আসলে এটা অ্যাকচুয়ালি মানে রাইট ওয়ে না। অ্যাকচুয়াল ওয়েটা হচ্ছে তোমাকে যা চেয়েছে এখানে, যেহেতু থিওরিটিক্যাল পার্ট, এই থিওরিটিক্যাল পার্টের ভিতরে তোমাকে যা চেয়েছে তুমি সেই বিষয়গুলো উল্লেখ করবা। তো এখন আসো, সেভাবেই আমরা বোঝার চেষ্টা করি। এই যে গাইড দেখে দেখে স্যার এতখানি না লিখলে আমাকে হবে না, এতখানি কি, বইয়ের ভিতর তো অনেক কিছু লেখা আছে। তোমাকে এখানে বইয়ের ভিতরে মূল মূল কি বিষয় আছে, সেই বিষয়গুলো কি, কিওয়ার্ড মানে মানে কি পজিশন, মানে মূল পজিশনটা, সেই পজিশনটা ওখানে উল্লেখ করে সেটাই কিন্তু তোমাকে কোশ্চেন করা হয়েছে। আর এর বাইরে আর কোশ্চেন হয় না। এখান থেকে কোশ্চেন যদি ঘুরাই বলে, দেখো এই যে প্রথম চ্যাপ্টারে যে 3টা কোশ্চেন আছে, এর বাইরে আর কোশ্চেন করার কিচ্ছু নাই। এই চ্যাপ্টারের ভিতরে এই 3টা বিষয় নিয়ে আলোচনা আছে, এর বাইরে আর কোশ্চেন করার কিচ্ছু নাই। এই চ্যাপ্টারে নতুন আসমান থেকে করবে না, করার সুযোগ নেই। তাই আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি বিষয় আছে এগুলোকে ভালো করে অ্যানালাইসিস করে পড়বো। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে চলে যাই। তো আমরা এখন এই যে আলিফের যে 3টি প্রশ্ন, সেই 3টি প্রশ্নের সমাধান দিয়ে শুরু করব, এরপরে বা তারপরে জেমে যাব ইনশাআল্লাহ। তোমরা কিন্তু ধৈর্য ধারণ করে আমার সাথে থাকতে হবে যদি শিখতে চাও অরিজিনালি, আর আরবি টু আরবিতে উত্তর দিতে চাও। এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই প্রশ্ন যেটা 1 নাম্বার করেছে, 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে কি, আমি একটু লিখে দেই। 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে মা হুয়া ইলমুস সরফ। আচ্ছা, এখানে বলছে মা হুয়া ইলমুস সরফ লুগাতান। লুগাতান। আচ্ছা, মা হুয়া ইলমুস সরফি লুগাতান ওয়া ইসতিলাহান। এ হচ্ছে তোমার কোশ্চেন। দুঃখিত, 1 নম্বর কোশ্চেনে
একের একে যেটা আছে আলিফের অংশের যে ১ নম্বর কোশ্চেন সেটা এই অধ্যায় থেকে এইটা, আর একটা ২ নম্বর কোশ্চেন, এই দুইটাই আসে বিশেষ করে। তো এই হচ্ছে তোমরা যারা দাখিল পরীক্ষা দিবা কিংবা 9-10 এ আছো তোমাদের মাদ্রাসাতে, সেখানেও এই একই সিস্টেম। তো এই একটা কোশ্চেন এখানে, মা হুয়া ইলমুস সরফ। তোমাকে আমরা অনেকে কোশ্চেনই বুঝি না, ভালো করে কোশ্চেনের অ্যান্সারও করতে পারি না, যার ফলে দেখা যায় আমরা কোশ্চেনের উত্তর দিব কিভাবে? কোশ্চেন প্রশ্নই তো আমরা ভালো করে আরবিতে বুঝি না। উত্তর দেওয়াটাই কঠিন। তো আমরা চেষ্টা করব যাতে করে কোশ্চেন গুলো ভালো করে বুঝা যায়, সে ব্যাপারটা আমি বিস্তারিত ব্যাখ্যা করব। আচ্ছা, প্রশ্নটা বুঝো আমার সাথে সাথে, তোমরা বই খুলে প্রয়োজনে দেখতে পারো। তো এখানে যেটা তোমাদের বইতে বলা আছে, মা মানে এখানে কি অর্থে ব্যবহার করেছে? প্রশ্নের জন্য করা হয়েছে, ঠিক আছে? তাহলে মা হুয়া ইলমুস সরফ, ইলমুস সরফ কি? আমার সাথে তাহলে তোমরা এটা পড়ে নাও, মা হুয়া ইলমুস সরফ। ইলমুস সরফ কি? তুমি ক্লাস 6, 7, 5 থেকে এগুলো কিন্তু শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছো, ঠিক না? কিন্তু এখন আরবি টু আরবি দেখে তোমাকে হঠাৎ করে একটু কেমন যেন ইতস্তত বোধ হচ্ছে, কারণ এত বছর পরে আসছি বাংলায়, এখন হঠাৎ করে আরবি কেমন যেন, ঠিক না? তো আশা করি সেই ব্যাপারটাও দূর হয়ে যাবে। তুমি তো আরবির বেসিকটাই শিখে শিখে আসছো, ঠিক না? তো আসো আমরা বাংলার থেকে, আরবি থেকে কিভাবে বাংলায় এটা বুঝবো। মা হুয়া ইলমুস সরফ। ইলমুস সরফ কি? তুমি ক্লাস 6 থেকে শিখেছো ইলমুস সরফ কি। এরপরে বলছে লুগাতান, মানে এই ইলমুস সরফের আবিধানিক অর্থ কি? ইলমুস সরফের আবিধানিক অর্থ কি? ওয়া ইস্তিলাহান, এবং তার সংজ্ঞা কি বা তার পরিচয় কি, তার পারিভাষিক অর্থ কি? এগুলো তো তুমি কম বেশি পড়াশোনা কর, বুঝো। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার ভিতরে কি বলেছে? মা হুয়া ইলমুস সরফ, এমন মানে এখানে বলছে ইলমুস সরফ কি এবং লুগাতান আবিধানিক অর্থ কি। ইলমুস সরফের আবিধানিক অর্থ কি? তাহলে অর্থ হইল কি, ইলমুস সরফের আবিধানিক অর্থ কি, ইলমুস সরফের আবিধানিক অর্থ কি এবং তার পারিভাষিক বা সংজ্ঞা কি, এটা তোমার কাছে চেয়েছে। এটা হচ্ছে প্রশ্ন। এখন স্যার, এটা কি আমি বাংলায় লিখবো না আরবিতে লিখবো? আমরা তো এগুলো ভালো করে আরবিতে এত যোগ্য না। আমরা আরবিতেই লেখা শিখতে হবে, কারণ আমরা দেখা যাচ্ছে যে এগুলো ভালো একটা রেজাল্ট করা যে ব্যাপার স্যাপার থাকে, সেটা কিন্তু আমাদের হয় না। এখন কিভাবে আরবিতে করব, এই প্রশ্নটা আমি বুঝতে পারলাম স্যার, আপনি বুঝালেন, কিন্তু কথা হচ্ছে এটার উত্তরটা আমি কিভাবে করব। দেখো, তোমার বইয়ের ইলমুস সরফ যে বাবুল আউয়ালের যে প্রথম পৃষ্ঠা খুলো, সেই পৃষ্ঠায় চলে যাও। তুমি সেখানে দেখবে তারিফু ইলমুস সরফ। তুমি এখন লিখবে আল জাওয়াব। তুমি কিভাবে লিখবে? যে আল জাওয়াব। এই যে আল জাওয়াব লিখলে, হুম, এরপরে দেখবে আল জওয়াব আনিস সুয়ালি অমুক তমুক, ঠিক আছে? আল জওয়াব আমি জাস্ট একটু বলে দিচ্ছি, বাকিটা তো তোমরা বুঝোই। হ্যাঁ, এই যে আল জওয়াব লিখবে, উত্তর আরবি তো আরবিতেই লিখবে। তো আমি এখন যদি প্রশ্ন হয়, তাহলে 1 নম্বর প্রশ্ন হয়, তাহলে কিভাবে লিখবে? আল জওয়াবু আনিস সুয়ালি, এভাবে লিখবে, সুয়ালিল আউয়াল, সুয়ালিল আউয়াল, এই যে এটা সুয়ালিল আউয়াল, এভাবে উত্তরটা লিখবে। আল জওয়াব আনিস সুয়াল মানে প্রথম প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন থেকে উত্তর। তাই আমি এখানে জাস্ট এতটুক না লিখে, এখানে যদি হয় দ্বিতীয় প্রশ্ন, তাহলে সানি, চতুর্থ প্রশ্ন হলে মানে সালিস, এরকম করে লিখবে। তো আমি এখানে এত বিস্তারিত না লিখে আমি এখানে জাস্ট এখানে সংক্ষেপে লিখবো আল জওয়াব। জবাব মানে কি? প্রশ্ন, উত্তর। জবাব মানে কি? উত্তর। মানে পুরাটা লিখলে কিভাবে লিখতে হয় আমি তো লিখে দিলাম, যে প্রথম প্রশ্ন উত্তর। তুমি এখন লিখবে এভাবে যে আসরফু ফিল লুগা বলেছে তোমাকে, তাহলে উত্তরে লিখবে যে আসরফু ফিল লুগা, তুমি লিখবে তারিফু ইলমুস সরফ। তুমি এখানে লিখবে, একটু সাজিয়ে লিখি, যে তারিফু ইলমুস সরফ, ঠিক আছে? তারিফু ইলমুস সরফ, এই যে তুমি তারিফু ইলমুস সরফ লিখলে, ঠিক আছে? তারিফু ইলমুস সরফ লিখে তারপরে লিখবে লুগাতান। লুগাতান, লুগাতানে কি লিখবে? 1 নম্বরে তুমি এখানে লেখো, এটা নিচে নিচে লেখো। 1 নম্বরে এখানে তোমার বইয়ের প্রথম লাইনে দেখো আসরফু লুগাতান, ঠিক আছে? আসরফু লুগাতান, আমি এখানে এই কথাটাই লিখে দিই, তাহলে আরো সুন্দর হবে তোমাদের বুঝতে। আসরফু লুগাতান, এই যে দেখো, এভাবে লিখবা। লিখে এরপরে এখানে লেখো দেখো এরপরে একটা শব্দ বলা আছে আত-তাগযীর, দুঃখিত,
আত-তাগয়িরু, এটা একটা শব্দ আছে। এরপরে ২ নাম্বারে যাও। এভাবে আমি যেভাবে লিখছি ঠিক সেভাবেই লিখবা তোমরা খাতাতে, পরীক্ষার খাতাতে, ঠিক আছে? এভাবে উত্তর লিখতে হয়। উত্তরটা এভাবে লিখতে হয়। এরপরে আছে ওয়াত তাহউইল। কি বলা আছে? ওয়াত তাহউইলু। এরপরে ৩ নম্বরে আরেকটা বলা আছে ওয়াত তাখলিয়াতু। আত তাখলিয়াতু। এই যে এভাবে লিখতে, ঠিক আছে? তুমি এ ১ম এ তুমি চাইলে এই কথাটাকে এই নিচেও লিখতে পারতে। হুম? এখানে এই অংশটা লিখে। তো আমার যেহেতু বোর্ড ছোট তোমরা জানো, দেখতে পাচ্ছ যে এই ছোট বোর্ডের ভিতরে লিখছি। তবে এভাবেও যেভাবে লিখেছি এভাবে লিখলাম। এভাবে লিখার পরে তুমি যেটা করবা, তারপরে তারপরে লিখবা এখান থেকে লেখো যে এই বরাবর, মানে এই কথাটাকে এটার নিচে লিখলে সবচেয়ে বেস্ট হতো। এই কথাটাকে এই যে এই অংশটুকু তোমরা এই যে অংশটুকু, এই অংশটুকু তোমরা এই জায়গার এই বরাবর নিচে লিখবা। ঠিক আছে? তাহলে খাতাটা দেখতে সুন্দর হবে। খাতাটা দেখতে সুন্দর হবে। এরপরে তোমরা এইখান থেকে এইটা লেখার শেষে আবার এখান থেকে লিখবা আল ইস্তিলাহ। আল ইস্তিলাহা। এই যে এভাবে লিখবে। ইস্তিলাহ লেখা তোমাদের বইতে কিংবা তোমাদের কাছে যে গাইড আছে ওখানে একাধিক ইস্তিলাহ দেওয়া আছে। তোমার বইয়ের ভিতরে ২ টা ইস্তিলাহ দেওয়া আছে। অর্থাৎ ২ টা সংজ্ঞা দেওয়া আছে। এখন তুমি ২ টো দিবা না ১ টা দিবে এটা তোমার ডিসিশন। ২ টো দিলে ভালো, দিলে ভালো। ২ টো দিতে পারো। তো একটা আগে শিখি। আমরা একটাই পারি না ২ টো শিখবো কোত্থেকে। ঠিক না? আগে একটা দিয়ে নিই। আমাদের তো সমস্যা হচ্ছে সেখানে। তো আমি একটাই দেখাবো সহজ যেটা সেটা দেখাবো তোমার বইয়ের ভিতরে। তুমি দেখো তোমার বইয়ের ৪ নাম্বার লাইন থেকে নিচে একটু আসো। ৫ নাম্বার লাইনে দেখো যে আও হুয়া ইলমুন লেখা আছে। আও হুয়া ইলমুন ইউবহাসু আনিল। আমি কিন্তু ১ম পার্টে এই ব্যাপারটা বলেছিলাম। ঠিক আছে? এখন আবার বলছি যে ওখানে দুঃখিত, যে এখানে বলছে এখানে আও আও তো আর লিখবা না, লিখবা হুয়া ইলমুন। কি লিখবা? হুয়া ইলমুন। এরপরে ইউবহাসু। ইউবহাসু। ইউবহাসু আনিল আনিল কালিমি। ঠিক আছে? আনিল কালিমি মিন হাইসু। মিন হাইসুল মিন হাইসু মা ইয়ারুদু। কি বলা আছে? মা ইয়ারিদু, মা ইউরিদু হবে। মা ইউরিদু। এটা লিখলা, আমার বোর্ডে জায়গা কম। এরপরে এরপরে লিখবা কি? লাহু। লাহু মিন তাসরিফ। লাহু মিন তাসরিফ। এরপরে কি আছে? ওয়া ইলাল। ওয়া ইদগাম। ওয়া ইবদাল ইত্যাদি ইত্যাদি। এই কথাটুকু লিখে দিবা। আমি একটু দেখি যে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, পুরোপুরি আসছে। তো এখন এইভাবে তুমি কোশ্চেনটাকে সাজাবা। তোমার কোশ্চেন ছিল এটা ১ নাম্বারে। আর কোশ্চেনটার অ্যান্সার তুমি এভাবে সাজাবা। সাজিয়ে লিখবা এই কথাটা। এই যেভাবে আরবি টু আরবি লিখেছি আমি, এই অংশটাকে এই জায়গাটায় নিয়ে আসবা। এটার এই বরাবর নিয়ে আসবা। তাহলে জায়গাটা সুন্দর দেখাবে। আবার ওই সোজাসুজি এভাবে লিখবা, খাতাটা দেখতে সুন্দর দেখাবে। এখন বোর্ডে হোক, মাদ্রাসায় হোক, যেখানে হোক সেখানেই করো। দুঃখিত। তো এখন সেই বিষয়টা হচ্ছে এই যে এখানে তুমি দেখো এই অংশটা এখন এই ভিডিওতে আমি হালকা একবার বলে দিই, বারবার এতটা বলা না, কারণ তোমরা এই মূল ভিডিও যেটা আমি করেছি, মূল ভিডিওতে বলেছি এটা তো অ্যান্সার পার্ট, কিন্তু সেখানে থিওরিটিক্যাল পার্ট যখন আমি পড়িয়েছি সেখানে কিন্তু এই ব্যাপারটা আমি বিস্তারিত ভেঙে বলেছি। আমরা এই একটাই দেই না, তাতেও তো আমার নাম্বার কমতি নাই। ২ টা দিলেও নাম্বার একই দিবে, ৩ টা দিলেও নাম্বার বাড়ায় আর কমায় এখানে সুযোগ নাই। অঙ্কের মতো তোমার অঙ্ক হয়েছে তো ফুল নাম্বার পাবা, অঙ্ক হয় না ফুল নাম্বার কাটা। ঠিক এখানেও তুমি একটা থিওরি দাও, নাম্বার পুরোটাই পাবা। ২ টা থিওরি দাও, নাম্বার ওই একই পাবা। ঠিক আছে? যেহেতু এটা থিওরিটিক্যাল পার্ট। ঠিক আছে? তো এখন
তোমাকে এখানে দুটো জিনিস চেয়েছিল প্রশ্নের ভিতরে, দুটো জিনিস কি, একটা হচ্ছে লুগা আর একটা হচ্ছে ইস্তিলাহ। ঠিক আছে, তো এই যে এই দুটো জিনিস তুমি এই প্রশ্নের ভিতরে চেয়েছিল, তুমি সেই দুটো জিনিস উত্তর দিয়েছো কি, এই যে একটা হচ্ছে সরফুল লুগা, এই যে লুগাটা উত্তর দিয়েছো আত-তাগয়ির ওয়া তাহবিল ওয়া তাখলিল, এটা এই লুগাতের উত্তরটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে তোমাকে আরেকটা চেয়েছিল আল ইস্তিলাহ, তাহলে ইস্তিলাহটা কি, এই যে ইস্তিলাহ, তাহলে ইস্তিলাহ বললা তোমার ওই যে বইয়ের 5 নম্বর লাইন থেকে দেখো, বলছে হুয়া ইলমুন, এটা এমন জ্ঞান, ইউবহাসু, আলোচনা করা হয়, আনিল কালিমি, কালিমা সমূহ সম্পর্কে মানে শব্দ সমূহ সম্পর্কে, মিন হাইসু, যেখানে বা যেথায়, মাইয়ুরদু লাহু, মাইয়ুরদাহু মিন তাসরিফ, যেখানে ঘটে থাকে কি তাসরিফ, রূপান্তর ঘটে থাকে, ইলাল, ইদগম, ইবদাল। ঠিক আছে, ইলাল, ইদগম, ইবদাল এগুলো ঘটে থাকে, সেগুলাই হচ্ছে কি আমার ইস্তিলাহ, সেটাই হচ্ছে কি এই প্রশ্নের ইস্তিলাহ মানে সংজ্ঞা বা পরিভাষা। তো আমরা বুঝলাম এই এই প্রশ্ন 1 নম্বর প্রশ্নের কিভাবে সমাধান করতে হবে এবং কিভাবে আমাকে খাতায় সাজাতে হবে, বুঝতে পেরেছি। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। যদি না বুঝে থাকো ভিডিওটা বারবার টেনে দেখো, আশা করি তোমরা বুঝবে, 2-3 বার দেখলে বুঝে যাবে। এরপরেও যদি তোমাদের কষ্ট হয় কিংবা কঠিন লাগে, অবশ্যই কমেন্ট সেকশন আছে, তোমরা কমেন্টে বলতে পারো। তো আসো আমরা নাম্বার 1-এর কোশ্চেনটা শেষ করে ফেললাম। এবার আমরা এই চ্যাপ্টারের থেকে যদি কোনো কোশ্চেন আসে, এই একটা হবে, আরেকটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা। দেখো একের অধীনে 2 নম্বর যে কোশ্চেনটা, এই 2 নম্বর কোশ্চেনটা তোমরা যদি ইলমু সরফ থেকে আসে তাহলে এটা আসতে পারে। এর বাহিরে বোর্ডে বলো কিংবা মাদ্রাসায় বলো, এর বাহিরে কোশ্চেন করে না। আর এই চ্যাপ্টার থেকে বানায় কোশ্চেন করবে সেই সুযোগও নাই। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, এখানে বানায় কিভাবে কোশ্চেন করে, ঠিক না? মানে অঙ্কের ভিতরে যেরকম তোমার বেসিক জানা আছে, এর ভিতরে বানাইবে সাবস্টিটিউশন, এরকম দেখো ঘুরে ফিরে কিন্তু জিনিস ওই যোগ বিয়োগ ভাগ গুণ ওগুলোর ভিতরে কিন্তু ম্যাথ গুলো করতে হয়, ঠিক না? ঠিক এরকম থিওরিটিক্যাল পার্টের ভিতরে তো এভাবেই করতে হবে, এর বাইরে তো যায় না। ঠিক আছে, ওই যে বেসিক, আর আরবিটার ক্ষেত্রে তো একবারে কনস্ট্যান্ট, সেটাকে তো আনচেঞ্জ মানে সেটাকে চেঞ্জ করার কোনো সুযোগই নেই। ঠিক আছে, এখানে বিষয়টা হচ্ছে এমন, আরবি গ্রামারটা এমনই। তো এখন আসো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আশা করি আমার সাথে তোমরা এটা উঠিয়ে ফেলেছো এবং করেছো। আমরা এখন 2 নম্বরটা সলভ করব। 2 নম্বর কোশ্চেনে আমাকে কি বলা আছে একটু চলো আমরা সেটা দেখে নিই। 2 নম্বর কোশ্চেনে বলা আছে, বোর্ডটা একটু ভালো করে মুছে দিই, না হলে তোমাদেরই দেখতে খারাপ লাগবে, স্যার ভালো বোঝা যাচ্ছে না লেখাটা, এখানে একটু মুছে দিলাম। আচ্ছা, এখানে যে বিষয়টা 2 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে কি উক্তুব মাইদান ওয়া ইলমুস সরফ। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে উক্তুব, উক্তুব মাইদান ওয়া ইলমুস সরফ। হ্যাঁ, উক্তুব মাইদান ইলমুস সরফি, সরফি লুগাত মুমাসসিলান। মুমাসসিলান নাকি, হ্যাঁ মুমাসসিলান। এখানে কোশ্চেন না, এখানে যেহেতু আদেশ করছে, হ্যাঁ এই প্রশ্নটা লিখতে বলছে তোমাকে যে উক্তুব, এখানে কি আদেশ করা হয়েছে তোমাকে, ঠিক না? উক্তুব মানে তুমি লিখো মাইদান ও ইলমুস সরফ, মাইদানা ইলমুস সরফ মানে ইলমুস সরফের ক্ষেত্র। থিওরিটিক্যাল পার্টে আমরা এই আলোচনাটা করেছি বিস্তারিত, সেখানে বুঝেছি। যদি এটা না বুঝে থাকো, এখন এই প্রশ্ন যদি এখন জিজ্ঞাসা করে স্যার মাইদান মাইদান কি, অবশ্যই আমি বলবো যে আমার এই এই প্রশ্নে এই যে ভিডিওটা, এই ভিডিওটার আগের ভিডিওটা পার্ট যেটা আছে সেই আগের পার্টটা দেখে নিবা, সেখানে পুরো থিওরিটিক্যাল বিষয়টা এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। একটু ধৈর্য ধরে যদি তোমরা ভালো কিছু করতে চাও, শিখতে চাও, তো অবশ্যই তাহলে একটু সময় দিতেই হবে। মোবাইল পেলে তো অনেকভাবে আমরা সময় নষ্ট করে ফেলি, সেগুলো আমরা জানি, নতুন করে কিছু বলার নেই। তো একটু এখানে সময় নষ্ট করো, ভালো কিছুই তোমরা শিখতে পারবে এবং জীবনকে সুন্দর করতে পারবে। এবার আসো উক্তুব মাইদান ইলমুস সরফ, যে উক্তুব তুমি লেখো, মাইদান মানে ক্ষেত্র, ইলমুস সরফ, ইলমুস সরফের ক্ষেত্র মানে ইলমুস সরফের এরিয়া, ইলমুস সরফের কতদূর পর্যন্ত সীমানা,
ঠিক আছে? সেই সীমানাটা তুমি লেখো মুমাসসিলান, উদাহরণ সহ। কি সহ? উদাহরণ সহ। এটা আমাকে লিখতে বলেছে এই প্রশ্ন। এই দুটো প্রশ্ন পড়লে আমার এই চ্যাপ্টারে আর বেশি কিছু লাগবে না। এবার আসো, তুমি দেখো তোমার ওই যে প্রথম যে আমরা প্রথম কোশ্চেনটা করলাম, সেখানে যে ৫ নাম্বার লাইনে যে আমরা সংজ্ঞাটা লিখলাম, এরপরেই কিন্তু তুমি দেখো তোমার ওখানে দেওয়া আছে মাইদান ইলমুস সরফ। কি দেওয়া আছে? মাইদান ইলমুস সরফ। ইলমুস সরফের কি? ক্ষেত্র দেওয়া আছে না? চলো এখন মাইদান ইলমুস সরফ এখানে দেওয়া আছে। এবার আমরা কি লিখবো? জবাব। আল জওয়াবু মানে উত্তর। এটা হচ্ছে আমার ২ নম্বর প্রশ্ন। আল জওয়াবু এভাবে লিখবো। ঠিক আছে? লেখার পরে এরপরে আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে এই জবাবের পরে আমরা এখানে লিখবো যে এখানে বলা আছে ইয়াকতা নাকি? হ্যাঁ, ইয়াকতাসিরুত তাসরিফ। ইয়াকতাসিরুত তাসরিফি। ইয়াকতাসিরুত তাসরিফু আলা নাওআইনি মিনাল কালামি। এই যে এই কথাটুকু লিখে দিবা। ঠিক আছে? এই কথাটুকু লিখে দিবা যে ইয়াকতাসিরুত তাসরিফু আলা নাওআইনি মিনাল কালিমি। ঠিক আছে? তোমার এটা দেখো ওই বইতেই লেখা আছে মাইদানুল ইলমুস সরফের নিচের লাইনে এই বিষয়টা লেখা আছে। ওটা লিখে দিবা। লিখে দিয়ে যে ইলমুস সরফ মাইদানুল ইলমুস সরফের ক্ষেত্র কয়টা? দুটো। ইলমুস সরফের দুই ভাগে বিভক্ত করে ইয়াকতাসিরুত তাসরিফ এটা বিভক্ত করা হয়েছে তাসরিফের আলা নাওআইনি দুই ভাগে মিনাল কালামি মানে শব্দসমূহের দুই ভাগে যে রূপান্তর আছে সেটা দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এই আলোচনাটা বিস্তারিত যদি জানতে চাও ওই যে আমি ইয়াতে আলোচনা করেছি আমার প্রথম পার্টে, সেখান থেকে অবশ্যই একটু দেখে নেবে। এখানে এত বিস্তারিত আলোচনা করার এখন আর সুযোগ নেই। ঠিক আছে? জাস্ট তোমাকে এখন বুঝানো। যদি অবশ্যই আমি যদি না বুঝাতাম তাহলে একটা কথা ছিল তোমার এইটা বিষয় স্যার আপনি হালকা জাস্ট বুঝিয়ে গেলেন বুঝলাম না। আমি তো এখানে তোমাকে ভিডিও দিয়ে রেখেছি। থিওরিটিক্যাল পার্টের ভিতরে আমি পুরো বিস্তারিত আলোচনা করে রেখেছি। তোমরা সেখানে একটু দেখে নাও। এখানে তো এত বিস্তারিত বলার সময় নেই তো। এখন তাহলে তো ওই থিওরিটিক্যাল পার্ট আর সেই একই ক্লাস হয়ে গেল, ঠিক না? এখানে আমি জাস্ট প্রশ্ন তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যান্সার করবে। তো এবার আসো, এটা বলে এরপরে তুমি যেটা বলবা, এরপরে তোমার বইতেই লেখা আছে, তোমার বাহিরেও গাইডেও কিছু লাগবে না, তোমার বই থেকে তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? এইগুলো কিন্তু আমরা একটা বোকামি করি যে আমরা গাইড খুঁজি, এটা খুঁজি, সেটা কিচ্ছু লাগবে না, তোমার বই যথেষ্ট। মেইন বই তোমাকে ওইটাই তো দিছে, ওটাই যথেষ্ট। আসো। আরবি এইগুলোর ক্ষেত্রে থিওরিটিক্যাল পার্টের ক্ষেত্রে মেইন বই যথেষ্ট। আসো, এরপরে তুমি দেখো তোমার ওখানে দুটো জিনিস আছে। এক নম্বরে এক দেওয়া আছে এভাবে করে, দেওয়ার পরে বলছে যে আফআলুল মুতাসাররিফা। কি বলছে? মুতাসাররিফাতু। ঠিক আছে? এটা বলেছে। দেখো, আফআলুল মুতাসাররিফা বলেছে। ঠিক আছে? কারণ যেহেতু মুমাসসিলান বলা হয়েছে, উদাহরণ দাও। ঠিক না? এই প্রশ্নের ভিতরে বলছে কি আফআলুল এই যে উদাহরণ দিতে বলেছে, তাহলে আমি এখন উত্তর লিখলাম। উত্তর লিখে দুইটা বললাম। এক নম্বরে কি নাওয়াইন দুই প্রকার, তার ভিতরে এক নাম্বার হচ্ছে কি যে এখন তুমি বলতে পারো এই পরে মুমাসসিলান, তুমি এখানে বলতে পারো যে মুমাসসিলান কিংবা মিসলুন। ঠিক আছে? মিসলুন, মিসলুনে এক নাম্বার, মিসলুনের এক নাম্বার হচ্ছে আল আফআলুল মুতাসাররিফা, আফআলুল মুতাসাররিফা। ঠিক আছে? আফআলুল মুতাসাররিফার একে তুমি এটা বলা আছে যে উদাহরণ দাও। এত বিস্তারিত লেখার দরকার নাই, আমি তোমাদেরকে আরো শর্ট করে দিলাম। এখানে একটা সংজ্ঞাও দেওয়া আছে। ঠিক আছে? তো সংজ্ঞাটা দেওয়া আছে কি ফালা ইয়াদখুলু ফি হুদুদি ইলমিস সরফি, এতটুকু বলা আছে। ঠিক আছে? ফালা ইয়াদখুলু, সুতরাং প্রবেশ করবে না, ফি হুদুদি সীমানার মধ্যে, ইলমুস সরফের সীমানার মধ্যে প্রবেশ করবে না কি আফআলুল জামেদ, ফেলে জামেদ যেগুলো ফেল মুতাসাররিফা তার ভিতরে প্রবেশ করবে না। ফেলে জামেদ গুলো কি? যেরকম নি'মা, বিইসা, লাইসা, আসা, এগুলো তোমাকে বলা আছে। তুমি এখন চাইলে এই ফেলে আফআলুল মুতাসাররিফার সংজ্ঞাও দিতে পারো। সংজ্ঞাটা কি?
যে এখানে ওই যে দেখো তোমার ওই লাইনের ভিতরেই শেষের দিকে বলা আছে লা ইয়াদখুলু, মানে সেখানে প্রবেশ করবে না বা সে প্রবেশ করবে না ফি হুদুদি সীমানার মধ্যে, ফি সীমানার মধ্যে প্রবেশ করবে না, ইলমি সরফে সীমানার মধ্যে প্রবেশ করবে না। এই কথাটা তোমাকে জাস্ট ওই বুঝানোর জন্য বলা হয়েছে। এই কথাটা, এই সংজ্ঞাটা তোমাকে চাওয়া হয় না এই প্রশ্নের ভিতরে। প্রশ্নের ভিতরে সংজ্ঞাটা তোমাকে চাওয়া হয় নাই, তোমাকে চাওয়া হয়েছে এটা। তুমি জাস্ট এখানে উদাহরণ, এরপর মিসলুন বলো না, মিসলুন বলে যেটা করবা এরপর তুমি উদাহরণ দাও। উদাহরণ দাও। উদাহরণটা কি? সাধারণ আমার যেগুলো ছোটবেলা থেকে মুখস্থ, দরাবা, তারপরে ইয়া দরিবু, ঠিক আছে, এই যে দুটো উদাহরণ দিয়ে দাও, দ্যাটস এনাফ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বিষয়। তো এই বিষয় এর উদাহরণ দেখে আফআলুল মুতাসাররিফার উদাহরণ হয়ে গেল। আমর নাহিতে তুমি যেতে পারো, এত দূরে তোমার যাওয়া লাগবে না, এই দুইটাই এনাফ। এই দুইটাই কি? এই দুইটাই এনাফ। এই দুইটাই এনাফ উদাহরণ। দরাবা, ইয়া দরিবু। আচ্ছা, এটা গেল আফআলুল মুতাসাররিফা। ঠিক এভাবে যেভাবে আমি লিখে দিচ্ছি এভাবে লেখো। হুম। তুমি এভাবে না লিখে এই অংশটাকে এখানে লিখলে তোমার পৃষ্ঠা বড় হবে, দেখতে প্রশ্নটা বিশাল দেখাবে। কিন্তু তুমি এখন আমি যেভাবে লিখেছি এভাবে লিখতে পারো। আর যদি তুমি পৃষ্ঠা বড় বানাতে চাও, কোশ্চেনের আকার বড় দেখাতে চাও, তাহলে তুমি এই যে অংশটুকু আছে এই অংশটুকু তুমি এটার নিচে নিয়ে আসতে পারো। ঠিক আছে, এই মিসলুনটাকে এখানে রেখে এরপরে তুমি বাকিটুকু লিখতে পারো। এতে পৃষ্ঠা একটু বাড়বে, বড় দেখাবে কোশ্চেনের সাইজটা। ঠিক আছে, টিচাররা মনে করবে অনেকখানি লেখছে। বিষয়টা এমনই, এখানে কৌশল খাটাতে হবে তোমাকে। আচ্ছা, এরপরে 2 নম্বরে যেটা, আমরা 2 নম্বরের উদাহরণটা দেখবো। এখানে বলেছিলাম কি যে 2 নম্বর, 2 নম্বরে যেটা, এই যে এখানে দুইটা বলেছিলাম না, এই যে দুইটা, এই যে বক্স করে দিয়ে এখানে বলছিলাম আমরা 2 প্রকার, ময়দানুল ইলমুস সরফ 2 প্রকার। তার ভিতর এই একটা গেল, এখন এই আরেকটা যাবে। ঠিক আছে, আরেকটা কি দেখো, আসমাউল মুতামাক্কিনা। কি বলা আছে? আসমাউল মুতামাক্কিনা। এই যে এটা হলো আসমাউল মুতামাক্কিনা। দেখো তোমার ওই নিচে 2 নম্বরে লেখা আছে মুতামাক্কিনা বলে এরপর একটা উদাহরণ দিয়েছে। তুমি চাইলে ওই যে এখানে ওই সংজ্ঞাটা দেওয়া আছে, এখানে কি সংজ্ঞাটা দেওয়া আছে যে এখানে বলা আছে কি ফালা ইয়াদখুলু, যে প্রবেশ করবে না ফি মুনাকাশাতি হাদিহিল ইলমি আসমাউল মাবনিয়া। অর্থাৎ এখানে যে এসএম গুলো মাবনি, পরিবর্তনশীল না, সেই এসএম গুলো আমরা নাহুর ভিতরে যেগুলো শিখেছি ক্লাস 7 থেকে 8 পর্যন্ত, মাবনিয়াত প্রকার কি কি, সেই এসএম গুলো এখানে ঢুকবে না। আর আমরা এখানে তো আলোচনা করবোই মাবনির সামনের দিকে, জাস্ট এই প্রশ্নটার জন্য আমরা এখানে যাব। তো সেই এসএম গুলো এখানে প্রবেশ করবে না, সেটাকে এখানে বলা হয়েছে। তো এখানে উত্তর তুমি চাইলে দিতেও পারো এই সংজ্ঞা হিসাবে, এটার নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাকে এখানে প্রশ্ন চেয়েছে মুমাসসিলান উদাহরণ দাও, তাহলে তুমি এখানে ডিরেক্টলি এখানে, যাক আমি এই সিস্টেমটা এখানে দেখাই যে তুমি এখানে এভাবে লিখবা, লিখলে তো এরপরে লেখো এখানে মিসলান, মিসলান, এবার মিসলুন, এরপরে উদাহরণে যে তুমি কি লিখবা, ইজা, নাকি না না না, ইজা তো এটা আবার একটা মাবনি। এখানে লিখবে জামিআ, যেরকম ফাইলুন। ঠিক আছে, এই ফাইলুন এটাও হবে। এটা ছিল ফাআলা, ফাআলা থেকে ইয়াফআলু, তারপর ইফআল, তারপরে ফাইলুন হয়েছে। আবার এটাকে বলতে পারো মাফউলুন। দেখো মাফউলুন, এই যে দেখো একটা থেকে আরেকটা হলো। এটাকে আবার বলতে পারো তুমি চাইলে মাফাইলুন। ঠিক আছে, মাফাইলুন। দেখো বারবার রূপান্তর হচ্ছে। ঠিক আছে, এই যে একটা, একটা থেকে আরেকটা, এই দেখো ফা আইন লাম, এগুলো তো তোমরা ছোটবেলা থেকে শিখেছো, সেটাই। তাহলে এইরকম করে করে তুমি পৃষ্ঠা বাড়াতে পারো। প্রশ্ন ছিল কই, উত্তর কি, আর তুমি কিভাবে এই জিনিসটাকে এখানে নিয়ে আসলে আরেকটু জায়গা বাড়বে, একটু পৃষ্ঠা বড় হবে, দেখতে ভালো দেখাবে, এই আর কি তোমাদের তোমাদের স্যারকে স্যাটিসফাই করতে পারো। এই প্রশ্নের উত্তর ছিল এটা। ঠিক আছে, তো আমরা এখানে কি 2 নম্বর প্রশ্ন ছিল উক্তুব মাইদান ওয়া ইলমুস সরফি মুমাথিলান, যে উক্তুব তুমি লেখো মাইদান ওয়া ইলমুস সরফ, তাহলে তুমি বলেছো কি, জবাবে কি বলেছো, এই জবাব দিয়েছো। এরপরে বলেছো ইয়াকতাসিরুত তাসরিফ, এটাকে বিভক্ত করা হয়, এই রূপান্তরকে বিভক্ত করা হয় আলা নাওয়াইন, দুইটা বিভাগে বিভক্ত করা হয় মিনাল কালিমে, মানে শব্দসমূহ থেকে 2 ভাগে বিভক্ত করা হয়। এরপরে বলছে মিসলুন, উদাহরণ। যেমন এটা 2 ভাগ যে বলেছো না, সেই 2 ভাগের উদাহরণ দিতে হবে না, এখানে বলছে মিসলুন।
এক নম্বরে বলেছ আফআলুল মুতাসাররিফা। আফআলুল মুতাসাররিফা মানে ফেলে মুতাসাররিফা মানে সমস্ত রূপান্তরশীল ফেল। এটা কিন্তু তোমরা বাংলাতে বলবে না, আরবিতে উত্তর দেবে এভাবে, যেভাবে আমি দেখিয়েছি। তাহলে আফআলুল মুতাসাররিফা। আর এটা তোমরা কিভাবে পারবা আরবিতে? স্যার আমি তো পারি না। এই যে আমি বলে দিচ্ছি যে ভাই, বারবার দেখো না, একটু চেষ্টা করো না, অবশ্যই পারবা। এবং খাতায় লেখো কয়েকটা দিন, দেখবে এমনিতেই অটোমেটিক হয়ে গেছে। আমরা তো এমনিতে শিখি না, আমরা তো প্র্যাকটিস করেছি, খাতায় লিখেছি, এরপর না শিখেছি, তারপরে আজকে যে তোমাদের সামনে দাঁড়িয়েছি, ঠিক না? প্র্যাকটিস তোমাকে একটা সর্বোচ্চ স্থানে নিয়ে যায়, এটাই হচ্ছে মেন কথা। তুমি যত চেষ্টা করবে ততই পারবে। তবে সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাই এই আফআলুল মুতাসাররিফা, এই এটা বলার পরে তুমি এই অংশটাকে এখানে না লিখে তুমি এখানে লেখো, খাতা বড় হবে, লেখা আরো বড় হবে। আর এখানে বেশি লিখতে হবে না, স্যার পুরো লাইন ভরে লিখবো না, ব্যাপারটা এমন না। তুমি এখানে ছোট ছোট বিষয় এভাবে লিখতে পারো। এরপরে 2 নম্বরে কি লিখবা? আসমাউল মুতামাক্কিনা। মুতামাক্কিনা লেখা মুতামাক্কিনা লেখা তারপরে কি মিসাল উদাহরণ দিবা। উদাহরণ দিয়ে এরকম নিচে লিখবা। এরকম দুই একটা উদাহরণ দিতে পারো। এখানে অন্যান্য উদাহরণগুলো তুমি চাইলে নিয়ে আসতে পারো। এখানে ফাইলুন দিয়েছি, তোমার এটা সবচেয়ে পরিচিত, এটা তুমি দিতে পারো। কিংবা নাস, আচ্ছা স্যার এটা আমি না দিয়ে কি দিব? আমি এভাবে দিব, বরি বুন। তোমাকে কেউ মানা করে না। এরপর স্যার এভাবে দেব, মাদ মাদরু বুন। তোমাকে কেউ মানা করে নাই। এরপর এবার মাদারিবু, তুমি কি দাও না, তোমাকে কে মানা করেছে দেখো তো। তুমি স্যার অন্যটা দিয়ে পারে, নাসরে দিয়ে পারে, স্যার আমি নাসরে দাও না, নাসিরুন মানসুরুন দাও না। কে নিষেধ করেছে? কেউ নিষেধ করে না। ঠিক আছে, তুমি এভাবে চাইলে দিয়ে খাতা বড় করতে পারো, লিখে বড় করতে পারো। তাহলে আমরা এই 2 নম্বর কোশ্চেনটা বুঝলাম, 1 নম্বর কোশ্চেনটাও বুঝলাম। দেখো ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে তোমাদের বোঝানোর জন্য। এরপরে আমরা আশা করি আর অল্প কিছু বিষয় আছে, সেই সেই অল্প কিছু বিষয় আমি এখন সংক্ষেপে দিয়ে দেবো। যে 3 নম্বর কোশ্চেন আমরা, ওটা আমাদের দরকার নাই, ওটা বোর্ডেও আসে না, পরীক্ষায় আসে না, জাস্ট তুমি চাইলে জানতে পারো, আর ওগুলো ভিতরে দেওয়া আছে। ঠিক আছে, আমরা এগুলো আমরা স্কিপ করে যাই, ওগুলো আমাদের দরকার নেই। যেগুলো আমরা শুধু শুধু সময় নষ্ট হবে সেটা আমরা করব না। আমরা মেইন যেটা শেখার সেটা আগে শিখে নেই। ওটা হ্যাঁ, ওটাও শেখার বিষয়, 3 নম্বর প্রশ্ন। তো ওটা আমাদের এতটা গুরুত্বপূর্ণ না এখন আমাদের দাখিল নবম দশম শ্রেণীতে যারা পড়ি এদের জন্য। ঠিক আছে, কারণ আমরা তো পরীক্ষা দিব 2 দিন পরে, দেখা যাবে আমাদের দাখিল পরীক্ষা, এগুলো আরবি টু আরবিতে লিখতে হবে, ভালো একটা নাম্বার করতে হবে, রেজাল্ট উঠাতে হবে, এর জন্য। ঠিক আছে, পরীক্ষার খাতায় লিখতে হবে, ওটা ইম্পর্টেন্ট কিছু না পরীক্ষার খাতার জন্য। তো আসো আমরা এরপরে বা নাম্বার কোশ্চেনটা দেখবো। ঠিক আছে, বা নাম্বার কোশ্চেনে বলেছে কি, বলেছে বলেছে উনজুর। উনজুর, ঠিক আছে, দেখতে বলছে কোথায়? ইলাল কালিমাত, ইলাল কালিমাতি। এই মানে এখানে তোমাকে তাকাতে বলেছে, কি বলেছে? তালিয়াতি। ঠিক আছে, মানে এরপর আমি ডট 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 দিয়ে গেলাম, যে তুমি এখানে তো দেখতেই পাচ্ছ, এই যে এখানে কি বলা আছে, এই যে তোমার বা নাম্বারে, সেই বা নাম্বার কোশ্চেনের দিকে তাকাও। তুমি বলছে এখানে তুমি বলছে উনজুর ইলাল কালিমাত, এটা বুঝতে হবে। কোশ্চেন গুলো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, যে উনজুর কালিমাত, এই কালিমার দিকে তাকাও, কালিমাগুলোর দিকে তাকাও, আর তালিয়াত নিচে উল্লেখিত, অতঃপর বের করো, সুম্মা ইখতারাত, ইখতারাতি বের করো, কালিমা থেকে, আল্লাতি যাতাদখুলু প্রবেশ করেছে, তাহতা নিচে, আতওয়ারিল হুদুদিল সরফি মানে যেগুলো ইলমু সরফের সীমানায় প্রবেশ করেছে, সেই শব্দগুলোকে তুমি ওখান থেকে বের করো বা উল্লেখ করো। এটা বলেছে, তার ভিতরে তুমি দেখো কি কি আছে। প্রশ্ন বুঝতে পেরেছি তো? এটাই ছিল প্রশ্ন। তুমি একবার বারবার একটু টেনে দেখো, বারবার আমার কাছে বলতে ভাল লাগে না, তুমি একটু টেনে দেখো কথাটা, তো বুঝবে। এরপর দেখো এখানে কি কি আছে। 1 নাম্বার তুমি পাবা, এখানে আমি একটু লিখে দেখাই। এখানে 1 নম্বরে আছে নাসারা, এটা ইলমু সরফ। 2 নম্বরে আছে আলিমুন, এই আলিমুনও এটাও ইলমু সরফ, ইলমু সরফের সীমানার ভিতরে। 3 নম্বরে কে আছে দেখি তো, আনতা হবে না, মাসলুবুন, এটা হবে, এটা হবে, কোনটা হবে? মাসলুবুন, মাসলুবুন, এটা ইলমু সরফ। 4 নম্বরে কে আছে? এখানে যে শব্দগুলো আছে সেটা ইয়াদরিবুনা, হ্যাঁ এটাও হবে, ইয়াদরিবুনা, ইয়াদরিবুনা, ঠিক আছে, এটাও হবে। 5 নম্বরে কি হবে দেখি। 5 নম্বরে কতালু, হ্যাঁ এটাও হবে, এটাও হবে, এটাও ইলমু সরফের অধীনে
কতালু। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি ৬ নম্বরে। ৬ নম্বরে আর কি আছে? মান, মান এটা হবে না। ৬ নম্বরে যেটা হবে সেটা হচ্ছে বা'সার। ওই যে দেখো মানের পরে কি আছে? বা'সার। বা'সার। আচ্ছা, ৬ নম্বরে বা'সার হলো। এরপরে মাতা, কাম, ইব্রাহিম, এটাও হবে না। এই কয়েকটা হবে না, ৩ টা হবে না। এরপরে হবে ইউস্তাহসানু, এটা হবে। এটা হবে ৭ নম্বরে ইউস্তাহসানু। ইউস্তাহসানু। ঠিক আছে? এটা হবে। এরপরে ৮ নম্বরে কি হবে কিছু? হ্যাঁ, ইয়াস্তাকিমু, এটা হবে ৮ নম্বরে যে শেষের যেটা একেবারে ইয়াস্তাকিমু। এই যে এই কয়টা তোমার এই ১ নাম্বার প্রশ্নের ভিতরে এই কয়টা ইলমুস সরফের অধীনে আছে। এছাড়া আর কোন শব্দ ইলমুস সরফের অধীনে নাই। এই তো দেখতে পাচ্ছ। আমি লিখে দিয়েছি। এই কয়টা শব্দ তোমার বইতে তুমি দেখতে পারবা। ঠিক আছে? স্যার এগুলো কিছু বুঝি না কিভাবে? হ্যাঁ, এগুলা তোমরা যদি বুঝতে চাও, তোমরা যদি ভালো ইলমুস সরফ শিখতে চাও, জানতে চাও বাংলা ভাষায়, তো তোমাদেরকে বলব আমার এই চ্যানেলেই তুমি যেহেতু এসেছো, আমার এই চ্যানেল ইলমুস সরফের ফুল কোর্স এবং ইলমে নাহুর ফুল কোর্স, এরপর পাঞ্জেগাঞ্জের ফুল কোর্স নামক ৩ টা প্লেলিস্ট আছে। আরো প্লেলিস্ট আমি করেছি, সেগুলো তোমরা এখন দরকার নাই। তোমরা এই ৩ টা প্লেলিস্ট আমি সর্বসাধারণের জন্য করেছি। এখানে মাদ্রাসা, জেনারেল স্টুডেন্ট সকলেই শিখতে পারবে, তার জন্য করা। ওই প্লেলিস্ট গুলোর ভিতরে ইলমুস সরফের যে বিষয়গুলো আছে এবং ইলমে নাহুর যে বিষয়গুলো আছে, ওই কোর্স গুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো কেউ, তাহলে তোমাদের আরবিতে কোনোদিনও সমস্যা থাকবে না, গ্যারান্টি। চ্যালেঞ্জ আমার। ওগুলো যদি ভালো করে কেউ প্র্যাকটিস করে আসো, আমি ওখানে এমন বিস্তারিতভাবে বুঝিয়েছি, এমনভাবে বুঝিয়েছি, তোমার প্রশ্ন আসার কথা না। আর যদি প্রশ্ন এসেও থাকে, অবশ্যই আমি কমেন্ট সেকশন তো খোলাই রেখেছি, প্রশ্ন করো। তোমরা সেখান থেকে শিখে আসতে পারো। আসো, আমরা এই বা নাম্বার প্রশ্নটা শেষ হলো। এবার আমরা জিম নাম্বার প্রশ্নটা শিখবো, যে বা নাম্বার প্রশ্নে কি কি বলেছিল তা আমরা বের করে দিয়েছি। এবার আমরা জিম নাম্বার প্রশ্নের ভিতরে চলে যাই। জিম নাম্বার প্রশ্ন। জিম নাম্বার প্রশ্নে কি আছে? জিম নাম্বার প্রশ্নে বলছে বর্ণনা করতে আউজানাল কালিমাত আল ওয়াকিআতি ফি আয়াতি তালিয়া। আচ্ছা, এখানে একটু বর্ণনা করার কথা বলেছে। তো এখন বর্ণনাটা তুমি কিভাবে করবা? ঠিক আছে? এখন তুমি এখানে বর্ণনা করবা একেবারে আমি সহজে যেটা জানি, মানে আমি ব্যক্তিগত যেটা অনুসরণ করি, সেটা হচ্ছে যে এখানে বলছে ওয়াকিমুস সলাতা ওয়া আতুজ যাকা ওয়ারকাউ, এই ৩টা শব্দ। ঠিক আছে? মা'আর রাকিঈন, আর বাকিগুলো লাগবে না। সলাতও লাগবে না, যাকাতও লাগবে না, রাকিঈনও লাগবে না, মা'ও লাগবে না। শুধু ওয়াকিমুস সালাত, যেহেতু সরফের অংশ। তাহলে এখানে বলবা আহ, যে এখানে বলেছে বাইয়িন আওজানু। ঠিক আছে? আওজানুল কালিমাত। আ ডট, 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 ডট। ঠিক আছে? এই কথা বলা আছে। তাহলে এখন তোমাকে ১ নম্বরে ১ নম্বরে যেটা আছে, তুমি এখানে এখন বলবা আল জাওয়াবু, হুম, উত্তর দিয়ে নিবা। তুমি এখানে বাইয়িন বলা লাগবে না। যে বাইয়িন বর্ণনা করা হলো, এটা বলা লাগবে না। আল জবাব তুমি উত্তর দিয়ে দেবে, তাহলে সহজে এভাবে তাও হয়ে যাবে। আল জবাব লিখবা। আল জবাব লিখে কি বলবা? মানে এখন স্যার এখানে উত্তর লিখলে ভালো হবে না আল জবাব লিখলে ভালো হবে, যে আল বাইয়িন লিখলে ভালো হবে? আল বাইয়িন, দেখো তোমার যেরকম প্রশ্ন সেরকম উত্তর দেওয়াটাই ঠিক। তবে আমরা এখন এতটা স্মার্ট হইনি যে আমরা এতটা বিস্তারিত উত্তর দিতে পারবো। হ্যাঁ, আমি তোমাকে বুঝাতে পারলাম, যেভাবে প্রশ্ন করেছে সেভাবে উত্তর দেওয়াটা বেস্ট। স্যার সেভাবেই দেন না, আমরা সেটাই বুঝবো। হ্যাঁ, তাহলে তুমি এখানে লেখো যে বাইয়িন, হুম, তোমাকে এখানে আদেশ করা হয়েছে। আর তুমি এখানে বলবে আল বাইয়িনু, হুম, আল বাইয়িন ব্যাখ্যা করা। হ্যাঁ, কিংবা আইয়াবানু, যে ব্যাখ্যা করা হলো। ঠিক আছে? ব্যাখ্যা করা হলো।
তাহলে এখানে কিবা তুমি এটাও বলতে পারো আত-তাশরিহ। আত-তাশরিহ মানে সমর্থবোধক শব্দ। আত-তাশরিহ আ ব্যাখ্যা করা হলো। ঠিক আছে? এটা বলতে পারো, তুমি ডাইরেক্ট না বলে এই কারণে এই জবাব বলে দিবা যে এই কথার উত্তর। এই কথার উত্তর। এক কথায় তো শেষ হয়ে গেল। তাহলে এখানে বলবা ১ নম্বরে আছে কি? ওয়া আকিম। ১ নম্বরে কি আছে? ওয়া আকিমু। ঠিক আছে? ওয়া আকিমু। ওয়া আকিমু। এটা ফেলে আমরের সিগা। ১ নম্বরে। এটা ফেলে আমরের সিগা। এটাকে কিভাবে আমি ব্যাখ্যা করব? তাইলে আমি এখন এটা তো লিখলাম। এখন লিখব। আমি যেটা লিখব আ আস-সিগা। আস-সিগা এখান থেকে এভাবে লিখব এখানে আস-সি-গ-তু। সিগা, সিগাটি হলো হুম, আল-ফি'লু ফি'লে আমর। আমরে হাজির। হাজির মা'রুফ। এভাবে লিখবা। আস-সিগা ফি'লে আর সিগা এখানে কমা দিয়া ফি'লু হাজির ফি'লে আমরে হাজির মা'রুফ। সিগাটি হলো ফি'লে আমরে হাজির মা'রুফ। হুম, আমরে হাজির মা'রুফ। এখন যদি তুমি আ বলতে চাও বহস, এই সিগাটির বহস হচ্ছে হইলো আমরে হাজির মা'রুফ। এটাকে যদি বলো তাহলে এই জায়গাটায় সিগাটা পরে লেখো। হুম, বহস। হুম, তুমি এভাবে লেখো যে বহস, এখানে বহসটা লেখো। বহস। এভাবে লিখলেও হবে। আমি যেটা আমি যতটুকু বুঝি এটা লিখলে হবে। এরপর লেখা সিগা। সিগাতু। সিগাটা লেখো যে জামাআ। ব্যাখ্যা চেয়েছে, তুমি ব্যাখ্যা দিচ্ছ। জামাআ মুযাক্কার। জামাআ মুযাক্কার হাজির। শেষ। এতটুকু দিলেই হয়ে যাবে। এই সিগা সম্পর্কে এর চেয়ে আর বেশি কিছু জানার দরকার নেই। কারণ এখানে সিগাটা ফেলে আমরা হাজির মারুফের বহসে আছে এবং সিগাটা এতে আছে আদেশ করেছে, প্রতিষ্ঠা করতে বলেছে, নামাজ প্রতিষ্ঠা করতে বলেছে। ঠিক একইভাবে ওয়াতুজ যাকা, ওয়াতুজ যাকার ক্ষেত্রেও তুমি একই কাজ বলবে যে বহস ফেল আমরা হাজির মারুফ, আতুজ যাকাটাকে এখানে লিখে হুম এখানে আমি বা আতুজ যাকাটাকেও লিখে দিই যে ওয়াতুজ যাকা আমরা হুম, এই যে ওয়াতু এটাও বা প্রদান করো। আতু মানে প্রথমে বা, ওয়ারকাউ। ইরকাউ মানে ইরকাউ। ইরকাউ। এই যে এই তিনোটার ক্ষেত্রে এই একই রকমের উত্তর দিতে হবে। এই তিনোটার ক্ষেত্রে এই ধরনের সংক্ষেপ এগুলো। তুমি চাইলে গাইডে আরো বিস্তারিত পেতে পারো অন্যরকম। সেটা আলাদা। আমি আমি যেটা নিজের টেকনিকে মনে করি এভাবে দিয়ে দিলে দ্যাটস এনাফ। এইখানে এই ৩ টা একই এই কথাগুলোই বুঝিয়েছে। সিগাটা আছে বহস আমরা হাজির মারুফে, আর এটার মানে সিগাটাই বহসটা আছে অমুকে, আর এটা হচ্ছে সিগাটাই। দ্যাটস এনাফ। কোশ্চেন শেষ। তো এই পুরো চ্যাপ্টারের কোশ্চেনটা শেষ করলাম। ভিডিওটা যতটুকু সময় লাগলো, তোমরা যদি ধৈর্য ধারণ করে ভিডিওটা ভালো করে বুঝো, অবশ্যই তোমাদের আর কোশ্চেন থাকবে না। তো আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। দেখো, ভিডিওর এই চ্যাপ্টারের কোশ্চেন বুঝতে তোমাকে এতক্ষণ সময় লাগলো। তো তার মানে থিওরিটিক্যাল পার্টে অনেক সময় লাগবে বোঝাতে। কারণ এটা ডিরেক্ট আরবি টু আরবি। একটু সময়ের ব্যাপার। তো ধৈর্য ধারণ করে দেখবা অবশ্যই। এর পরবর্তীতে আমাদের পরবর্তী চ্যাপ্টার যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।